শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সবাইকে। 34 জনকে দেখতে পাচ্ছি, আশা করি খুব শীঘ্রই সবাই চলে আসবে। এখনো চ্যাট গ্রুপে কাউকে কাউকে দেখছি আলাপ করতে। আশা করি চ্যাট গ্রুপ থেকে আপনারা খুব শীঘ্র লাইভে ক্লাসে ফিরবেন। ধন্যবাদ সবাইকে। সবাই রোল নাম্বার জানাচ্ছে। একজন লিখেছে আমি এখন রোল নাম্বার পাইনি। যিনি রোল নাম্বার পাননি তিনি দয়া করে বৈঠকের অফিসিয়াল ফেসবুক পেজের মেসেঞ্জারে আপনার এই তথ্যটি দিবেন, আপনার নাম মোবাইল নম্বর লিখে। যদি কেউ ইনফরমেশন না দিয়ে থাকেন যে তথ্যগুলো চাওয়া হয়েছে আমাদের ফর্মের জন্য, সেগুলো একটু দয়া করে দিবেন। যারা দেননি তারা হয়তো এখনো কেউ তাদের মধ্যে কেউ হয়তো রোল নাম্বারটি পাননি। তো কষ্ট করে অফিসে এটা দিয়ে দেবেন আপনাদের নিজের দায়িত্বে, এবং যারা রোল পাননি তারা জানিয়ে দিলে রোল নাম্বারটি জানিয়ে দেবে। আচ্ছা, ইতিমধ্যে 38 জনকে দেখতে পাচ্ছি, বাকিটা খুব শীঘ্র চলে আসবে এমন প্রত্যাশাই। একটি কবিতা শোনাতে চাই আপনাদের, কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ। খুব অল্প কথাই বাংলাদেশের 6টি ঋতুকে এত চমৎকারভাবে আর কোনো কবি তুলে আনতে পারেনি যতটা সহজে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পেরেছেন। কবিতাটির নাম বাংলাদেশ, এবং এই কবিতাটির উপর আপনাদের একটি পরীক্ষা হবে সামনে। তো সেজন্যই আপনারা পড়বেন, এবং আমারটা শোনার পরে নিশ্চয়ই আপনারা নিজেরাও পড়বেন, এবং আপনাদের ব্যাচের সমন্বয়কারী যিনি আছেন তাকে অনুরোধ করছি কবিতাটা আমার সম্ভার বই থেকে ছবি তুলে যেন আপনাদের গ্রুপে দিয়ে দেয়, যেন আপনারা সহজে পান। কবি কাজী নজরুল ইসলামের কবিতা বাংলাদেশ। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তাঁর পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। হরিত অঞ্চল হেমন্তে ধুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা, পাতা ঝরার খেলা, ফাগুনে পড়ে সাজ ফুল বধুর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। পড়ছিলাম কবি কাজী নজরুল ইসলামের কবিতা বাংলাদেশ। কবিতাটির আপনারা আজকে থেকেই কম বেশি একটু পড়বেন, এবং সামনে আপনাদের এই কবিতার উপর 10 নম্বরের একটি পরীক্ষা হবে। ক্লাস কি শুরু হয়ে গেছে? আমি ভিডিও দেখতে পাচ্ছি না। রুৎসম্পা মল্লিক লিখেছেন নিশ্চয়ই দেখা যাবে, আপনি একটু চেষ্টা করুন, প্রয়োজনে বের হয়ে গিয়ে আবার ঢুকুন। আচ্ছা,
এখানে অনেক মন্তব্য দেখতে পাচ্ছি। আমার রোল নাম্বারটা জানা হয়নি, সেটার সমাধান জানতে পেজে নক করতে বলেছি এবং একাধিকবার লিখেছেন তথ্যটি। ঠিক আছে, আমরা গতদিন যে আলাপ করেছিলাম বাচিক শিল্পের সবগুলো শাখার সাথে একটির সাথে আরেকটির কি সম্পর্ক, কি মিল রয়েছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করেছিলাম। তারপরে বাক প্রস্তুতি পর্বে আমরা ঠোঁটের কিছু ব্যায়াম সেদিন করেছিলাম এবং সেদিন আমরা বলেছিলাম যে আমাদের কথা বলতে কি কি অঙ্গ প্রত্যঙ্গ লাগে সেটি জেনেছিলাম। বাক প্রস্তুতি পর্বে আমরা জেনেছিলাম কথা বলতে যে যে অঙ্গ প্রত্যঙ্গ লাগে সে 7টি: জিহ্বা, ঠোঁট, চোয়াল, স্বরতন্ত্রী, দাঁত, নাক এবং তালু। এই 7টা প্রত্যঙ্গ সব সময় সক্রিয় থাকে। এর কোনো একটিকে নিষ্ক্রিয় রেখে, ত্রুটিযুক্ত রেখে মানুষ কথা বলতে পারে না। আপনি এখন এই 7টির যে কোনো একটিকে কিছুটা সময়ের জন্য রেখে, বন্ধ রেখে যদি অন্য কথা চালিয়ে যেতে চান, সেটি অসম্ভব। চেষ্টা করে দেখতে পারুন, সেটি হবে না। আমরা এটি নিশ্চিত করেছিলাম যে এই 7টির মধ্য থেকে 4টি হচ্ছে সচল: জিহ্বা, ঠোঁট, চোয়াল, স্বরতন্ত্রী। আর দাঁত, নাক এবং তালু, এই 3টি প্রত্যঙ্গ হচ্ছে স্থির, যারা নড়াচড়া করে না, নড়াচড়া করতে পারে না। দাঁত, নাক এবং তালু, দাঁত এবং তালু যেহেতু সে চোয়ালের সাথে একটি সেট, চোয়াল নড়াচড়া করতে পারে, কোনোভাবেই দাঁত এবং তালু নড়াচড়া করতে পারে না। আমরা তারপরে ঠোঁটের ব্যায়াম শিখে গিয়েছিলাম। ঠোঁটের ব্যায়ামগুলো আশা করি এতদিন আপনারা করেছেন। যারা এই 3-4টা দিন এই ঠোঁটের ব্যায়ামগুলোর সাথে ছিলেন, তারা ইতিমধ্যে কি উপকার হয় বা হচ্ছে বা হওয়া দরকার বা হতে যাচ্ছে, সেটি নিশ্চিতভাবে আমি বলতে পারি আপনারা বুঝতে পারছেন যেটি কতটা প্রয়োজন। এটি ছাড়া বাচিক শিল্পের কোনো মাধ্যমে কাজ করা প্রয়োজন না। আজকে আমরা যাব জিহ্বার ব্যায়ামে। প্রথমে বলতে চাই, জিহ্বা, এটির উচ্চারণ না জেনেই আমরা ব্যায়ামে যাব না। স্ক্রিনে খেয়াল করুন, এটি শুদ্ধ হচ্ছে জিহ্বা। প্রচলিত আরেকটি শুদ্ধ আছে জিভ। তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, এটি শুদ্ধ, প্রচলিত শুদ্ধ। ব্যাকরণ সঙ্গতভাবে যেটি শুদ্ধ সেটি হচ্ছে জিহ্বা, এটি শুদ্ধ। জিব্বা, জিবলা, জিবে, জিব, এগুলো কোনোটি শুদ্ধ না, আমরা যারা অধিকাংশ মানুষ বলে থাকি। আমাদের আপাতত আজকে থেকে সিদ্ধান্ত নেব আমরা প্রত্যেকেই যে কোনোভাবে জিহ্বা অথবা জিভ এই দুটির বাইরে বলবো না। তো আমরা এখন সেই জিহ্বার ব্যায়ামে যাব। জিহ্বার ব্যায়ামে যাওয়ার আগে আবারও বলতে চাই, যারা এই মুহূর্তে অনেকেই ভাবছেন আমি এই ক্লাসটা করব না, ঠিক মতো ওইটা করব না, যেদিন সংবাদ উপস্থাপনা নিয়ে কথা বলবে, যেদিন অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে কথা বলবে, সেদিন আমি প্রাণ ভরে ক্লাসটা করব। কিন্তু তার আগে আজকে কালকে এই যে গোড়ার দিকে একদম ভিত্তি প্রস্তর স্থাপন করতে যে কাজগুলো করা হচ্ছে, সেটি আপনি ভাবছেন যেটি প্রয়োজন নয়, এটি বাদ দিয়ে কোনো কাজই আপনি করতে পারবেন না। সেটি 2-4টা ক্লাস পরে গেলেই বুঝতে পারবেন। হয়তো অনেকে ভাবছেন যে এই ক্লাসটা খুব বেশি প্রয়োজন না, কি ব্যায়াম ট্যায়াম শেখাই, হ্যাঁ আমি কি খেলোয়াড় হব যে আমাকে ব্যায়াম শেখাই, এরকম চিন্তা আপনারা অনেকে করতে পারেন বা করে থাকতে পারেন। তো তাদের প্রতি আমার বিনীত আহ্বান, আপাতত এই ধরনের কোনো চিন্তা না রেখে আপনাদের উচিত হবে ক্লাসটা মনোযোগ দিয়ে করা এবং ক্লাসে যে যে কাজ দেওয়া হয় সেই কাজগুলো নিজ দায়িত্বে, হ্যাঁ যথাসম্ভব চেষ্টা রেখে সেটি করা। না করলে পরবর্তীতে আপনি ধরা খাবেন এবং পরবর্তীতে গিয়ে দেখবেন যে আপনি ক্লাসের সাথে আর কোনোভাবেই তাল মিলাতে পারছেন না। হ্যাঁ, সবাই লিখছে যে হচ্ছে, একজন লিখছে মোটরসাইকেল চালানোটা একটু কম হচ্ছে। হ্যাঁ হবে, 3-4 দিন মাত্র নিয়মিত করলেই নিশ্চয়ই হয়ে যাবে, না হওয়ার তো কোনো কারণই নেই। মানুষ পারে না এমন কিছু নেই, তো চেষ্টা, শুধু চেষ্টাটার সাথে থাকলেই সবটাই হওয়া সম্ভব এবং হবে। আচ্ছা, এই ভাগে একটু কথা বলে রাখি, আপনারা যারা পরিচয় পর্বটি ইতিমধ্যে আপলোড দিয়েছেন, সেটির উদ্দেশ্য আসলে শুধু পরিচিতি হওয়া তা কিন্তু নয়, এটি কোনোভাবেই নয়। আপনারা যারা ভেবেছেন, আপনারা যারা পারফর্মার হতে এসেছেন, বাচিক শিল্পের নিয়ে কাজ করতে এসেছেন, তারা যদি নিজের পরিচয়টাই নানান সংকীর্ণতা থেকে যায়, ক্ষুদ্রতা থেকে যায়, জড়তা থেকে যায়, কনফিউশন প্রচুর নিজের ভেতরে, তো সেই জায়গাতে থেকে যায়, তাহলে বাচিক শিল্পের পরের ধাপ আপনি কি করে করবেন?
নিজের পরিচয়টাই যদি আপনি ঠিকঠাক মতো স্মার্টলি, আপনাদের ভাষায় যেটি লোকটা স্মার্ট না, হ্যাঁ, সেটি বলেন, তো সেই ব্যক্তিত্ব পরিপূর্ণ একটি পরিচিতি পর্ব আপনার সম্পর্কে যদি না দিতে পারেন, তাহলে তার পরের ধাপে আপনি কি হবেন সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তো আপনি ধরুন সংবাদ উপস্থাপক হতে চান বা অনুষ্ঠান উপস্থাপক হতে চান, কোনো একটি টেলিভিশনে বা কোনো একটি রেডিও চ্যানেলে আপনি গেলেন অডিশন দিতে। অডিশন বোর্ডে স্টুডিওতে নেবার আগে, ক্যামেরার সামনে নেবার আগে আপনাকে বলা হবে আপনি নিজের সম্পর্কে বলুন। যে মানুষটি নিজের সম্পর্কে ভালোভাবে বলতে পারবে না শুদ্ধ উচ্চারণে, তাকে পরের ধাপ ক্যামেরার সামনে মাইক্রোফোনে স্টুডিওতে আপনাকে ঢুকতে দেবে না। পৃথিবীর যে কোনো ভাইবা বোর্ডে আপনার সম্পর্কে বলতে বলা হয়, এটি যদি কেউ সবচেয়ে সুন্দর পরিশীলিত নান্দনিকভাবে না দিতে পারে, তার চাকরিটি হবে না, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আপনারা এখানে যাই হতে আসেন না কেন, পরিচিতি পর্বটা যদি কেউ হেলাফেলা করে দেন যে কোনো জায়গায়, এটি খুব বাজে অভ্যাস হবে এবং এটি আপনাকে নির্ধারণ করে দেবে যে আপনি কতটা অযোগ্য এবং এই কাজটাকে কতটা অবহেলা করছেন, এই কাজটাকে কতটা গুরুত্বহীন মনে করছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলা, পরিচিতি পর্বে কয়েকটা সংশোধনী দিতে, যারা আপলোড করেছেন আপলোড করা মাত্রই 2 নম্বর পেয়ে গেছেন। আমি আজকে কিছু সংশোধনী বলছি, আপনাদের প্রায় সবারটাই আমি দেখেছি পরিচিতি পর্ব, এবং কারণে নাম আমার এখন মনে নাই, পেশা আমার মনে নেই, কারণ আমি নাম পেশা দেখি না, আমি আপনাদের পারফরমেন্স দেখার চেষ্টা করেছি, উচ্চারণ দেখার চেষ্টা করেছি, মুখের আপনার কিভাবে বলছেন, অর্থাৎ টোটাল পরিবেশনাটা দেখার চেষ্টা করেছি। আপনার নাম, পেশা, কর্মক্ষেত্র, কত বড় কর্মকর্তা, কত বড় পেশায় থাকেন, কত ছোট পেশায় থাকেন, কোন জেলায় বাড়ি, এই সব কিছুই আমি মনে রাখি নাই কারোর। সেটি হয়তো কাজের মধ্য দিয়ে হবে, এটি ছোট করার উদ্দেশ্যে না, এটি হচ্ছে আমার উদ্দেশ্য আপনি কতটা সুন্দরভাবে কথা বলতে পারছেন, আপনাকে উপস্থাপন করতে পারছেন। এবং আমার উদ্দেশ্য থাকবে এই কর্মশালার যে আপনি যেখানে থেকে শুরু করেছিলেন এই পরিচিতি পর্ব, এটি কিন্তু থাকবে আমার গ্রুপে, এবং যখন এই কোর্সটা শেষ হবে তখনকার পরিচিতি পর্বটা আপনি কিভাবে দেন, এই উন্নতিটির মূল চেনার জায়গাটা আমার এইটাই থাকবে। এর মাঝখানে অনেক কাজ হবে, কিন্তু মূল চেনার জায়গা এটাই থাকবে যে আপনার পরিচিতি পর্বটি কি হচ্ছে। পরিচিতি পর্বের প্রথম কারেকশন, প্রথম সংশোধনী, আপনারা অনেক মানুষ ফোনটা এইভাবে লম্বালম্বি ধরেছেন, ক্যামেরাটা এইভাবে লম্বালম্বি ধরেছেন। পৃথিবীর কোনো গণমাধ্যম এইভাবে ক্যামেরা লম্বালম্বি ধরে না। সিনেমা এভাবে আড়াআড়ি, টেলিভিশন আড়াআড়ি, অনলাইনের সমস্ত কার্যক্রম আড়াআড়ি, আমি ক্লাস নিচ্ছি এখন আড়াআড়ি স্ক্রিনে দেখেন। আমাদের ফটোগ্রাফির কাজ আড়াআড়ি। এই লম্বালম্বি কাজটি হয় খুব জরুরি কিছু কাজ, এক্সেপশন কিছু কাজ। তাহলে প্রথম কথা হচ্ছে ক্যামেরাটা আড়াআড়ি রাখতে হবে। এরপরে আপনার স্ক্রিনে কতটুকু থাকবেন, কারোর শুধু গলাটুকু আছে, খুব অড লাগে, কারোর একদম অনেক পুরাটুকু আছে, সেটি অড লাগে। টেলিভিশন লুক ধরেন এই পর্যন্ত, এটি একটি স্ট্যান্ডার্ড, নাভির উপর থেকে মাথা, এবং সেটি ক্যামেরার মাঝ বরাবর থাকবে, কোনাও না পাশেও না। দুটি কারেকশন, একটু সংশোধনীগুলো প্রয়োজন আপনারা টুকে নেন। ক্যামেরা আড়াআড়ি ধরতে হবে, কোনোভাবে লম্বালম্বি ধরা যাবে না। ক্যামেরার মাঝখানে আপনি থাকবেন এবং আপনার নাভি থেকে মাথা পর্যন্ত থাকবে ক্যামেরায়। দুটি, কোনোভাবেই ক্যামেরাটি হাতে থাকবে না। অনেকে এভাবে ঘুরছেন ফিরছেন সেলফি তোলার মতো, হ্যাঁ খালাতো ভাই খালাতো বোনের সাথে লাইভ করার মতো যাচ্ছে তাই করে পরিচয়টা দিচ্ছেন, এটি না, একদম ফর্মাল একটি পরিচিতি পর্ব। তাহলে ক্যামেরাটি হাতে থাকা যাবে না, 3 নম্বর কারেকশন। 4 নম্বর কারেকশন কি আসছে, সেটি হচ্ছে আপনারা দেখেন আমি আপনাদের সাথে কথা বলছি, আমার ক্যামেরাটা এই যে আমার চোখ বরাবর, এই যে ক্যামেরাটা, যখন আমার ক্যামেরাটা আমার চোখ বরাবর থাকবে তখন আমার স্বাভাবিক চেহারা, স্বাভাবিক বৈশিষ্ট্য, স্বাভাবিক কথা বলাটা রেকর্ড হবে। যখন আমার ক্যামেরাটা উপরে থাকবে তখন আমাকে ক্ষুদ্র মনে হবে, সিনেমার ভাষাতে তাই। যদি কোনো ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র মানুষকে সিনেমায় নেওয়া হয়, অভিনয় করছেন এই চরিত্রে, তখন ওই ক্যামেরাটি একটু উপরে ধরা হয়, এবং ক্যামেরার নিচেই যদি ধরা হয় তখন সেই মানুষটাকে একটা শয়তান মনে হয়, বিকৃত চেহারার মানুষ। আপনি এখন বা এই ক্লাস শেষেই একটু আপনার একটা সেলফি তুলে দেখবেন,
নিচের থেকে তুললে আপনাকে বিকৃত লাগে এবং একটু বদমাহেশ, একটু নেতিবাচক চরিত্র আসে। উপর থেকে ধরবেন আপনাকে একটু অসহায় লাগে, ছোট লাগে। যতই হিসে তোলেন, দাঁত বের করে তোলেন, আপনাকে একটু ক্ষুদ্র মনে হয়। আপনি যখন সোজাসুজি ধরবেন, যখন আপনার বাস্তব চেহারা, বাস্তব মুখের অভিব্যক্তিটা ফুটে ওঠে। যেহেতু আপনারা প্রচুর মোবাইলের ব্যবহার করেন, হ্যাঁ, সেই জায়গা থেকে মোবাইলটা চোখ বরাবর রাখতে হবে এবং কোনোভাবে হাতে রাখা যাবে না। যাদের স্ট্যান্ড নেই তারা আপনার চোখ বরাবর, টেবিল আছে, টেবিলের উপর একটি টুল দেন, দিলেই আপনার চোখ বরাবর হয়ে যাবে। চেষ্টা করলেই সম্ভব, বুদ্ধি। হ্যাঁ, আর কেউ বলবেন যে আমার স্ট্যান্ড নেই, স্ট্যান্ড লাগে না। বাইরে যে কোনো কিছুর সাথে সেট করে আপনি সেখানে রেখে আপনি এই ভিডিওটা করে ফেলতে পারবেন। এই কাজগুলো করে, এটা হচ্ছে টেকনিক্যাল বিষয়। এটি ক্যামেরার ভাষায় আপনাদের বোঝানোর একটু চেষ্টা করলাম, যেটি এখন যেহেতু সকলের হাতেই ক্যামেরা, সকলেই ভিডিওগ্রাফার। হ্যাঁ, ওকে। আচ্ছা, কমেন্টস করার ক্ষেত্রে একটু বলে রাখবো, একদম অযাচিত কোনো কমেন্টস করব না। এই ক্লাসের সাথে মিল রেখে ক্লাস কে আরো বেশি সহযোগিতা করে এমন কমেন্টসই করবে। এর বাইরের কোনো কমেন্টস আমরা আপাতত এখানে ক্লাস চলাকালীন করব না। যে আমার একটু পরে কাজ আছে, চলে যাব, একটু দেরি হয়ে গেছে, গতকাল জ্বর ছিল, কাল খালাতো ভাইয়ের বিয়ে, এই যে কথাগুলো আছে সেগুলো এখানে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি প্রতি ক্লাসের শেষে আমি বলবো যে আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য আছে কিনা, একদম শেষে আমি সেটি বলবো। ক্লাসের বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তখন করবেন। আর ক্লাস চলাকালীন সময়ে শুধুই ক্লাসের কথাবার্তা কমেন্টস করতে পারবেন, কারণ আমি ক্লাসের মাধ্যমে ওগুলো পড়ার চেষ্টা করি এবং পড়ে আপনারা এখানে কোনো কিছু জানতে চাচ্ছেন কিনা এই আলাপের পরিপ্রেক্ষিতে সেগুলো বলবার চেষ্টা রাখি সবসময়। তাই দয়া করে কেউ ক্লাস চলাকালীন সময় ক্লাসের বাইরের আলাপ আমরা করব না। এবার আসেন আপনাদের কথা বলা। ক্যামেরার কারেকশনগুলো দিয়েছি, বুঝতে পেরেছেন। এবং মুখে একটু লাইট থাকতে হবে। এই যে আমি এখানে ক্লাস নিচ্ছি, আমার ঠিক মুখ বরাবর এই পাশে একটি লাইট জ্বলছে এখন সামনে। হ্যাঁ, অনেকে করেন কি, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই পেছনে এই জায়গায় একটা লাইট জ্বলছে, এইটা জ্বললে আপনার মুখটা অন্ধকার দেখা যায়। খুব সাধারণ জ্ঞানগুলো, এটা রেখে আমরা একটু ভিডিও করব আপনাদের কাছে, এই চাওয়াটুকু রইল। এবার আসেন কথা বলার ক্ষেত্রে কয়েকটি উচ্চারণ একটু আমি সংশোধন করে দিই, যেটি আমাকে খুব ভাবিয়েছে। এইগুলো আপনারা খুব দ্রুত চাইলেই খুব অনায়াসে আপনারা সমাধান করতে পারবেন। এমন কিছু উচ্চারণ অনেকে ভুল করেছেন, অনেকে। সেটি হচ্ছে প্রথম। একটু বোর্ডে খেয়াল করেন, আমি লিখেছি, আপনারা প্রথমকে অনেকে প্রথম, হ্যাঁ, এটিকে নানানভাবে বলেছেন। প্রথম নয়, এটি প্রথম। এটা একটু মাথায় রাখবো আমরা, প্রথম। হ্যাঁ, এই উচ্চারণটা অনেকে ভুল করেছেন। প্রথম 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 তার সাথে দেখা হলো, এটি প্রথম প্রথম না। প্রথম প্রথম তাকে আমি চিনতাম, পরে আর দেখা হয়নি তার সাথে, এটি পুরোটাই প্রথম, এটি কোনোভাবেই প্রথম না। এটা একটু মাথায় রাখবো। আজকে যিনি প্রথম ক্লাস, হ্যাঁ, আগের ক্লাসের ভিডিওগুলো গ্রুপে দেয়া আছে, আজকের ক্লাস শেষে নিশ্চয়ই দেখে নেবেন। তারপরে আসি, তারপরে আরেকটি শব্দ আমার খুব কানে লেগেছে, যেটি আপনারা, এটিও অনেকে ভুল করেছেন। পেশা। এইটা কোনোভাবে পেশা নয়, পেশা নয়, এটির উচ্চারণ পেশা। স্ক্রিনে খেয়াল করেন, আমার পেশা শিক্ষকতা করা, অনেকে বলেছেন। পেশা নয়, পেশা। হ্যাঁ, এই দুটি উচ্চারণ আমার খুব বেশি কানে লেগেছে অনেকের ক্ষেত্রে। এগুলোর পাশাপাশি আপনাদের ব্যক্তিত্ব এবং এটিকে যত্ন করে বলা সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ ছিল যে আপনারা বিষয়টাকে মনে করেছেন খুবই হেলা ফেলা। অন্তত 80% মানুষ, অন্তত 80%
মানুষ আপনারা ভেবেছেন এই কাজটি খুবই হেলা ফেলা, নিজের পরিচয় তো আমার নাম, আমার বাপের নাম, মার নাম, বাপ কি করে মা কি করে, বিষয়টা এরকম একদম। হ্যাঁ, অনেকের এরকম মনে হচ্ছে গ্রামের চার দোকানে নিজের পরিচয়টা দিচ্ছেন, এত হেলা ফেলা। এইটা করলে কিন্তু শুধু এইখানে না, আমি যেহেতু আমরা কথা বলা সংক্রান্ত কাজেই এসেছি, আজকে থেকে এই চর্চাটা শুরু হোক। নিজের পরিচয়টা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পরিচয়টি হবে, যে আমার চেয়ে ভালো পরিচয় কেউ দিতে পারবে না। যে কোনো ভাইবা বোর্ডে আপনি কি কত তথ্য জানেন এইটার উপর নির্ভর করে চাকরি হবে, এটা ভাবার কোনো সুযোগই নাই। আপনি কতটা ব্যক্তিত্বপূর্ণ মানুষ, এটি সবার আগে গুরুত্বপূর্ণ যে কোনো ভাইবা বোর্ডে। তারপরে না আপনি কত জ্ঞান রাখেন, কত তথ্য জানেন, কত সার্টিফিকেট আছে, কত ডিগ্রি আছে, সেটাও তার পরের প্রশ্ন। কিন্তু সবার আগে আপনি ব্যক্তিত্বের জায়গায় কতটুকু, আপনি কতটা স্মার্ট, সেটি বিসিএস বলেন, ব্যাংকের ভাইবা বোর্ড বলেন, যে কোনো জায়গা। আর বাচিক শিল্প সংক্রান্ত যে কোনো কাজে গেলে এটি তো চূড়ান্ত, প্রথম পরিচিতি পর্বে আপনি ফেল, তারপরে যেতে পারবেন না। সংবাদ পড়তে চান, অনুষ্ঠান উপস্থাপক হতে চান, যাই হতে চান কেন, কোনো লাভ নাই। আপনার জন্য পরিচিতি পর্বেই বুঝে ফেলে যে ইয়েস, তোমাকেই চাচ্ছিলাম। তারপরের অডিশনটা জাস্ট শো মাত্র হবে। বুঝাতে পারলাম? তাহলে পরিচিতি পর্ব আপনাদের ক্যামেরা অর্থাৎ মোবাইলের যে ব্যবহার সেটির পাশাপাশি আপনারা এটিকে গুরুত্ব দেবেন, যথাযথ গুরুত্ব দিয়ে যত্ন করে এটি আগামী ক্লাসের আগে আপলোড করতে হবে। অর্থাৎ আগামী ক্লাস হচ্ছে আবার বুধবারে, মঙ্গলবার রাত 10টার মধ্যে জমা দিতে হবে। 10টা একে জমা দিলে আপনার ভিডিওটি অ্যাপ্রুভ হবে না এবং আপনি নম্বর পাবেন না। যারা আগে জমা দিয়েছেন সেটার জন্য 2, এবং এই সংশোধনী এটা অবশ্যই লিখে দিবেন। পরীক্ষা নম্বর 1 নাম, পরীক্ষা নম্বর 1 পরিচিতি পর্ব সংশোধনী। হ্যাঁ, পরীক্ষা 1 পরিচিতি পর্ব ব্র্যাকেটে সংশোধনী, তারপর আপনার নাম, আপনার রোল, তথ্য পোস্টে লিখে এটি ভিডিওটি আপলোড করতে হবে। এবং এই সংশোধনীতে 8 এবং আগে পাবেন 2, আগে 2 যারা আপলোড করেছেন তাতেই 2, আর এই যে পরিচিতি পর্ব দেবেন এই 8-এর মধ্যে সেটি মার্কিং করা হবে সংশোধনীটা। আমি যেগুলো বললাম এগুলো প্রয়োগ করে সংশোধনী করে এই 10 নম্বরের 1 নম্বর পরীক্ষাটা 10 নম্বরের, সেই 10 নম্বরের পরীক্ষাটা আপনাকে দেওয়া হলো। আশা করি আগামী আপনার যে যেটা কাজ হবে, রবিবারের দিন মনে হবে যে আজকে একটা পরীক্ষা আছে, ঠিক আছে ভিডিও করে ফেলাই, সর্বনাশ হবে। প্রত্যেকের হাতে, আমাদের প্রত্যেকের হাতে একটি স্মার্টফোন রয়েছে। প্রত্যেক দিন আপনার পরিচিতি পর্বটা অন্তত রবিবারের আগে যে কয়দিন টাইম পাচ্ছেন আপনি, অর্থাৎ আজকে বুধ হলে বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার সারাদিন 4টা দিন সময় পাচ্ছেন। 4 দিন প্রত্যেক দিন যদি আপনি কাজটিকে সত্যিই যে গত ক্লাসে বলেছিলাম ছাই দিয়ে ধরতে চান, তাহলে প্রত্যেক দিন অন্তত 5 বার করে আপনার মোবাইলে আপনি রেকর্ড করেন। আমি যেগুলো সংশোধনী বললাম এগুলো বাস্তবায়ন করে, সেই সংশোধনী করে যদি আপনি রেকর্ড করেন, করতে করতে এর মধ্যে আপনার সেরাটা বের হবে। প্রতিদিন 5 বার করলে 4 দিনে আপনার 20 বার ভিডিও করা হবে নিজের পরিচিতি পর্বটা। এর মধ্যে আপনার অনেক সংশোধনী হয়ে যাবে, এর মধ্যে আপনার ব্যক্তিত্ব অনেকখানি উঠে আসবে, এর মধ্যে আপনি আপনার নিজেকে অনেকখানি চিনে ফেলতে পারবেন, এটি আমার দৃঢ় বিশ্বাস। তাহলে আপনাদের প্রতি বিনীতভাবে চাওয়া, বিনীতভাবে অনুরোধ, দয়া করে এই কাজটি কেউ ফাঁকি না দিয়ে এই পরীক্ষাটি যথাযথ সময় দেবেন। আর সময়ের পরীক্ষা সময়ে না দিয়ে যদি পরবর্তী থেকে অনুরোধ করেন আমার এই অসুবিধা ছিল, এই অসুবিধা ছিল, বৈঠকে এগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। যেমন আজকের পরীক্ষা কাল দিলাম, 10টা 1 মিনিটেও যদি আপনি আপলোড করেন সেটি কোনোভাবে অ্যাপ্রুভ হবে না, পৃথিবীর যে কোনো কারণই বলেন না কেন, যে কোনো কারণই বলেন না কেন। সেটি ইন্টারনেট সমস্যা, আপনি 2 ঘন্টা আগে থেকে কাজটা দেন। আপনি 10টার চিন্তা করবেন না, আমার টাইম 10টা 1-এর মধ্যে, 10টায় মধ্যে আমার যিনি কোঅর্ডিনেটর আছে তার অর্ডার আছে 10টা 1-এর থেকে অ্যাপ্রুভ বন্ধ। অতএব আপনি এটা 1 ঘন্টা আগে দেন, 2 ঘন্টা আগে দেওয়ার চেষ্টা করেন। কোনোভাবেই ধরা খায় কারা, অধিকাংশ লোক আমার আগে 4টি-5টি ব্যাচের অভিজ্ঞতার আলোকে বলছি, চেষ্টা শুরু করে 9:30টায়, রেকর্ড করলো 9:45-এ আপলোড দিতে গিয়ে ভাবলো আর একবার করি, 9:45-এ আর একবার করলো, 9:55-এর সময় সে ভিডিও আপলোড দিতে শুরু করলো, তারপরে দেখে তার ইন্টারনেট স্লো, সেইটা গিয়ে 10:05-এ আপলোড নিচ্ছে, হবে না কিন্তু, শেষ। তাই মানে 10টা মানে সেটি 10টার মধ্যে আপনার ওখানে থাকতে হবে, সেটি অ্যাপ্রুভ হবে। এটি পরে কিন্তু কোনো এক্সকিউজ আমাদের বৈঠকে বরাবরই হয় না, মেনে নেওয়া হয় না, সেটি মেনে নেওয়া হবে না। এখন বলতে পারেন যে আমার বড় ধরনের দুর্ঘটনা ছিল এই সেই, সেগুলোর জন্য
আপনি আমাদেরকে ফোন করতে পারবেন না, সেগুলোর জন্য দয়া করে আপনার নিয়তিকে দোষ দিতে হবে। এটা হচ্ছে আমাদের বৈঠকের একটু কঠোরতা। কেন কঠোরতা? একজনের এক্সকিউজ যদি মানা হয় যে আমার জ্বর ছিল, ওইটাকে পুঁজি করে আরো 10 জন এক্সকিউজ দেয়, এটি বাঙালিদের স্বভাব। যে কারণে আমরা এই কঠোরতা বরাবরই বজায় রেখি শৃঙ্খলার জন্য। হ্যাঁ, যেহেতু ভিডিওটা বারবার দেখাও আমার জন্য খুব কষ্টকর। অর্থাৎ আপনাদের 50 জনের ভিডিও একবার বসে দেখলাম, দেখার 3 দিন পরে আবার 13 জন বললো যে আমার এই সমস্যা ছিল। ততদিনে আবার দ্বিতীয় পরীক্ষাটা চলে আসে। সেই দ্বিতীয় পরীক্ষার ভিডিওর মধ্যে প্রথম পরীক্ষার ভিডিও মিশে সব একাকার, এবং আমার চোখ মাথা সবগুলো হ্যাং হয়ে যেতে থাকে এটা খুঁজতে খুঁজতে। এই সংকট থেকে পরিত্রাণ পেতে এবং আমরা নিয়মনিষ্ঠ থাকতে, সময়ের কাজটি সময়ে করতে, এই কঠোরতা কারোর উপর যদি কোনো জুলুমও হয়ে যায়, কষ্ট না পেয়ে সময়েরটা সময়ে করবেন। এই অনুরোধটুকু রইল। পরিচিতি পর্ব আগামী ক্লাস অর্থাৎ রবিবারের আগে শনিবার রাত 10টা, শেষ সময় রাত 10টার মধ্যে এটি আপলোড করবেন। আপনাদের পরিচিতি, সুন্দর একটি পরিচিতি পর্ব আমি শুনতে পাবো, দেখতে পাবো বলে আশা রাখি, এবং যেটি শুনে দেখে মুগ্ধ হব। তার মধ্যে অসংখ্য ভুল থাকতে পারে, কিন্তু আন্তরিকতার অভাব যদি থাকে তাহলে কষ্ট পাবো বেশি আমি। ভুল তো থাকবে, আপনারা এখানে ভুল সংশোধনের চেষ্টা নিয়ে এসছেন, সেগুলো আমরা করব দিনে দিনে, কিন্তু প্রচন্ড আন্তরিকতার অভাব যাদের, তাদের প্রতি আমার অনুরোধ এই আন্তরিকতার অভাব যেন না থাকে। তাহলে এবার যাওয়া যাক। আমরা ছিলাম জিহ্বার ব্যায়ামে, ঢুকবো এবার। জিহ্বা কথা বলা সংক্রান্ত কাজে সর্বাধিক ব্যবহৃত প্রত্যঙ্গ, যেটি ছাড়া কথা বলা যায় না, সেটি আমি আপনি আপনারা সবাই জানি। এবং এক বাক্যে যদি বলা হয় কথা বলতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কোনটি, তাহলে যে কেউই বলবেন জিহ্বা। এই জিহ্বার ফিটনেসের উপর নির্ভর করে একজন মানুষ কতটা সুন্দরভাবে, চমৎকারভাবে ক্লাস করতে পারে। 11তম আবর্তনের চ্যাট গ্রুপ খোলা হয়েছে মানে এই না যে ওইটা ক্লাস টাইমে চ্যাট করতে হবে। আপনারা ক্লাস টাইমে চ্যাট করছেন, ক্যাটক্যাট করে আমার এখানে নোটিফিকেশন আসছে আমার সামনে। আপনাদের মেসেঞ্জার গ্রুপ ক্লাস টাইমে চ্যাট করার জন্য না, খুব সাধারণ জ্ঞান এইগুলো। এই যে আমার সামনে মোবাইলে ক্যাটক্যাট করে নোটিফিকেশন আসছে আপনাদের। দয়া করে চ্যাট গ্রুপে ক্লাস টাইমে কেউ আলাপ করবেন না, ক্লাসে থাকেন। এই জিহ্বার ফিটনেসের জন্য গতদিন যেমন ঠোঁটের ব্যায়ামগুলো আমরা করেছিলাম মেরুদণ্ড সোজা হয়ে, আজও দয়া করে আপনারা সবাই যে যেখানে আছেন সেখান থেকে একদম মেরুদণ্ডে ভর দিয়ে সোজা হয়ে বসে যান, যে যেখানে আছেন। আশা করি বসেছেন। প্রথমে এই যে লাজ লজ্জা নিয়ে কিন্তু গতদিন কথা হয়েছে। লাজ লজ্জা শরম এগুলো ফেলে দিতে হবে। আপনি যেখান থেকে বসে ক্লাস করছেন সেখানে যেন আপনাকে কেউ বিরক্ত না করে সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সব দিকে সোচ্চার হয়ে কাজটি করতে হবে। যে যেখান থেকে আছেন, যে যেখানে বসে আছেন, আমি যে কাজটি দেখাচ্ছি, দেখানোর পরে আপনার গবেষণা করাটা এখন মুখ্য নয়। ওই কাজটি ওই মুহূর্তেই আপনাকে খুব দ্রুত দ্রুত কয়েকবার করে ফেলতে হবে। তখনই আমি যখন দেখাচ্ছি, প্রথমে আপনার জিহ্বাটাকে নিচের ঠোঁট অতিক্রম করে এই থুতনি ছোবার চেষ্টা করবেন। প্রথম কাজ আমি দেখাচ্ছি, সবাই 5বার, যখন যেটি দেখাবো সেটি 5বার করে ফেলবেন সবাই। এগুলো ক্লাসরুমে মজা হয় বেশি, কার জিহ্বা কতটুকু, কে কিভাবে জিহ্বা বের করে, এটা দেখে বেশ মজার একটি পরিবেশ তৈরি হয়। এখন যেহেতু সবারটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আপনি আপাতত আপনারটা দেখেই মজা পাবেন, এটা প্রত্যাশা করি। সংকোচ ফেলে দিয়ে করি। নিচের ঠোঁট অতিক্রম করে থুতনি ছোবার চেষ্টা, এবং সেটি অল্প না, আপনার জিহ্বা যতটুকু বের হয় ততটুকু, সর্বোচ্চটুকু যতটুকু বের করা সম্ভব তার থেকে একটু বেশি, বরং কম নয়। এবার উল্টাটা, উপরের ঠোঁট অতিক্রম করে নাক ছোবার চেষ্টা, 5বার করে ফেলি। এটি কারোর কারোর নাক ছুঁয়ে যাবে, কারোর কারোর ছোঁয়ার চেষ্টা হবে, সর্বোচ্চ ছোঁয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, জিহ্বাটুকু যতটুকু যায়। হ্যাঁ, করছেন আশা করি প্রত্যেকে, যে যেখানে আছেন 5বার করে। এইবার আপনার জিহ্বাটি একদম সামনে বের করে দিয়ে ডানে বামে 5বার 5বার, মোট 10বার।
এই যে ব্যায়ামগুলো করা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে এতটাই গবেষণা করে এগুলো বাছাই করা, যেগুলো আমাদের বাংলা বর্ণমালাগুলো উচ্চারণ করতে সব সময় প্রয়োজন হয়। এই ব্যায়ামগুলো যারা ফাঁকি দিয়ে যাবেন তারা বাংলা বর্ণমালাগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারবেন না, এবং বাংলা বর্ণমালাগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারবেন না মানে বাংলা ভাষাটা ঠিকঠাক মতো প্রয়োগ করা তাদের দ্বারা সম্ভব হবে না। তাহলে 3 নম্বর শিখলাম জিহ্বা বের করে দিয়ে ডানে বামে। এবার আমরা নিচে করলাম, উপরে করলাম, ডানে বামে করলাম, এই কাজটি একসাথে করব। অর্থাৎ 2 ঠোঁট চেটে নেওয়ার মতো করে আমার জিহ্বাটা দিয়ে একটি বৃত্ত তৈরি করব। প্রথমে ঘড়ির কাঁটার দিকে 5 বার, আমি একবার দেখিয়ে দিচ্ছি। ঘড়ির কাঁটার দিকে 5 বার হওয়ার পরে ঘড়ির কাঁটার উল্টা দিকে 5 বার। সবাই করি। যারা জীবনেও এই জাতীয় ব্যায়াম করেননি তাদের মুখে একটু লাগতে পারে প্রথম দিনে, এটি নিয়ে চিন্তিত হবার কিছু নেই, এতে কোনো সমস্যা নেই, 2 দিন করলেই ঠিক হয়ে যাবে। প্রথমে ঘড়ির কাঁটার দিকে, পরে ঘড়ির কাঁটার বিপরীতে 5 বার 5 বার। আশা করি কাজটি করছেন আপনারা সৎভাবে, যে যেখানে আছেন। বাসার লোক পাগল ভাবলে আপনার কিচ্ছু যায় আসে না, তাই না? আপনার কাজটি শেখা দরকার। হ্যাঁ, তবে অনেকের এটা হতে পারে বাসায় যে ছেলেটা বা মেয়েটা সুস্থই তো ছিল, কোথায় কোন বৈঠকে যুক্ত হয়ে কি করলো, পাগল হয়ে গেল নাকি, এরকম হতে পারে। হ্যাঁ, সেটি যদি আপনি খুব গুরুত্ব দেন তাহলে শেখাটা হবে না। করছেন আশা করি। এরপরেরটা আমরা বৃত্তটা, যে বৃত্তটা ভেতরে তৈরি বাইরে দিয়ে তৈরি করছিলাম, 2 ঠোঁট চেটে নেওয়ার মতো করে সেটি 2 ঠোঁটের নিচ দিয়ে দাঁতের গোড়া দিয়ে আমরা এই 360 ডিগ্রি বৃত্তটা তৈরি করব। একটু আমাকে দেখুন। এটাও একইভাবে ঘড়ির কাঁটার দিকে 5 বার করুন, তারপর ঘড়ির কাঁটার বিপরীতে 5 বার করুন, ভেতরেরটা। এটি খুব বেশি ইফেক্টিভ, জিহ্বা ফিট করবার জন্য খুব বেশি ইফেক্টিভ। দয়া করে করুন ভেতরেরটা, জিহ্বার ভেতরেরটা। আমার ছেলে হাসছে, নিশ্চয়ই হাসবে, হাসতেই পারে। আপনার ছেলেকেও বলেন করতে আপনার সাথে। হ্যাঁ, ভেতরেরটা আশা করি করছেন। ভেতরেরটা শুধু ডানে বাম না, এটাও কিন্তু 360 ডিগ্রি। আমি আরেকবার দেখাচ্ছি, একটু খেয়াল করুন। ওকে, এরপরে আমাদের জিহ্বাটা ঘুরিয়ে যেখানে ড উচ্চারিত হয়, আমাদের ড, একবার ড বলি তো সবাই, ড। ড বলতে গেলে আমাদের জিহ্বা এইভাবে উল্টে গিয়ে তালুতে লাগে, তারপরে একটি বাড়ি দিয়ে উচ্চারিত হয় ড। ড, ঠিক যেখানে আমাদের ড উচ্চারিত হয় সেখানে জিহ্বাটা বাঁধিয়ে জিহ্বাটা আমরা দূরে এত জোরে ছুঁড়ে মারব যেন মনে হবে যে আপনার জিহ্বাটা অন্তত 3 কিলোমিটার দূরে চলে যাবে। আমি একবার দেখাচ্ছি। এই শব্দ করেই আমরা সবাই করব, শব্দ স্বয়ংক্রিয়ভাবে হবে। আপনি ড যেখানে উচ্চারিত হয় সেখান থেকে যদি জোরে শব্দ করে বাড়ি দেন, স্বয়ংক্রিয়ভাবে ও ড উচ্চারিত হবে। সবাই 5 বার কমপক্ষে, সম্ভব হলে 10 বার করে ফেলি। করছেন আশা করি সবাই। কেউ কেউ ভাবছে কই আসলাম রে মাবুদ, শিখতে আসলাম কি শেখাই কি না। একটু পরেই বুঝবেন এগুলো কেন দরকার, কি কতটা জরুরি এগুলো। এরপরে জিহ্বার শেষ ব্যায়ামটি আজকের মতো আমরা করব, সেটি হচ্ছে, শেষ না, আরো 2টি ব্যায়াম করব। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তারা উলুধ্বনিটা সম্পর্কে পরিচিত আছি। যারা উলুধ্বনি দেই না, এটি ধর্মীয় কোনো কারণ থেকে নয়, আমরা দেয়া না দিয়ে, এটা আমরা জিহ্বার ব্যায়ামের জন্য করব। 2 ঠোঁটের মাঝখানে অল্প একটু জায়গা রেখে আমরা জিহ্বা দিয়ে উলুধ্বনিটা জিহ্বা দিয়ে করে এই কাজটি
সবাই একটু চেষ্টা করবেন। শব্দ করবেন, দুই ঠোঁটের মাঝখানে হালকা একটু জায়গা থাকে এবং সেখানে জিহ্বাটা প্রচুর পরিমাণ দ্রুত দ্রুত কাঁপতে থাকে এবং শব্দ হতে থাকে, খুব দ্রুত, খুব দ্রুত। যত দ্রুত সম্ভব উলুধ্বনি তারটা তত চমৎকার। এটি শিখবো, আশা করি করছেন সবাই। এবার জিহ্বার শেষ ব্যায়ামটি। গতদিন আমরা মোটর বাইক চালিয়েছিলাম ঠোঁট দিয়ে, ওই একই কাজ ছোটবেলায় আমরা অনেকেই জিহ্বা দিয়ে করেছি, আজকে আমরা জিহ্বা দিয়ে করব। সবাই ফাঁকি না দিয়ে সবাই করি কাজটা, সবাই। আশা করি করছেন। জিহ্বার এই ব্যায়ামগুলো করলেই বাংলা উচ্চারণ করবার ক্ষেত্রে জিহ্বা সংক্রান্ত কোনো বাধা আপনার থাকবে না। যদি প্রতিদিন সকালে উঠে এটি 10 বার করে, প্রত্যেকটা ব্যায়াম 10 বার করে করেন। আমি এখন পর্যন্ত জিহ্বার ঠোঁট মিলে যে ব্যায়ামগুলো শিখিয়েছি প্রত্যেকটা 10 বার করে করলে আপনার 2 থেকে 3 মিনিট হবে। সকালবেলা সবচেয়ে উত্তম সময়, সকালে উঠে যদি কাজটি করেন সারাদিনের জন্য আপনার জিহ্বা এবং ঠোঁট ফিট। এবার চোয়াল। জিহ্বার ব্যায়ামগুলো আশা করি মনে আছে, যাদের মনে নেই এই ভিডিওটা শেয়ার দেওয়া থাকবে, আবার আপনারা দেখে নিতে পারবেন, যেহেতু এই ভিডিওটা আপনাদের গ্রুপে শেয়ার দেওয়া থাকবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে মোটর বাইক চালানোটা অনেকের হবে না যথারীতি। আগে যেমন ওই যে ঠোঁটটা হচ্ছিল না, জিহ্বাটা অনেকের সহজে হবে না। তারা ওই ছোটটা দিয়ে শুরু করবেন। সবাই সবাই স্টার্ট নিচ্ছে না, তেল নাই, ওইটাকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করা। হুর 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 হুর, ছোট ছোট করে, তারপরে হুর একটু বড় করেন, তারপর আবার একটু বড় করেন, হুর, তারপর আর একটু বড় করেন, হুর। তারপরে এরকম করতে করতে দেখবেন এক সময় আপনি একটা ডিজিটাল মেশিনের মতো ছেড়ে দিতে পারছেন। এভাবে করে যত দূর একদমে যাওয়া সম্ভব সেটি আপনি যেতে থাকেন। এতে আপনার দম বাড়বে, কথা বলার সক্ষমতা বাড়বে। এটা হচ্ছে জিহ্বার ব্যায়াম। এবার আমরা চোয়ালের ব্যায়ামে যাব। চোয়াল আমাদের যে যে 4টি অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে সবসময়, তার একটি জিহ্বা, একটি ঠোঁট, এই দুটো আমরা শিখে ফেললাম। এবার চোয়ালটা ফিট করব। চোয়াল আরেকটি হচ্ছে স্বরতন্ত্রী। আমরা চোয়ালের ব্যায়ামে এখন যাব। যে যেখানে বসে আছেন দয়া করে প্রথমে আপনাদের মাথা এবং চোয়ালের একটি সংযোগ স্থল হচ্ছে এইটা, এই যে আপনারা মাথা ব্যথা পেলে যেখানে হাত দেন, আলতো করে ম্যাসেজ করেন, ওই জায়গাটা এই 3টা আঙুল দিয়ে দুই পাশে আমরা ধরবো। দুই পাশে আলতো করে ধরবো। ধরে আমরা যেটা করব, একটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা সবাই জানেন কিনা জানি না, আমাদের চোয়াল নড়ে, তাই না? আমরা কিন্তু বলে এসেছি যে চোয়াল সচল, কিন্তু দুটি চোয়াল সচল নয়, শুধুমাত্র নিচের চোয়াল সচল। আপনি হাজার চেষ্টা করে উপরের চোয়াল নড়ান তো, সরে যাবে নিচের চোয়াল, উপরের চোয়ালের কোনো কাজ নাই। উপরের চোয়াল আপনি নড়ান তো, নড়বে না, হাজার চেষ্টা করলেও পারবেন না। নিচেরটা সরবে খালি, উপরেরটা ফিক্সড। ওটি নড়বার সক্ষমতা ঈশ্বর আমাদেরকে দেয়নি, স্রষ্টা দেয়নি। গঠন কাঠামো এরকম, এটা আমরা খেয়াল করি না অনেকেই, না? এখন মনে হচ্ছে যে হাই হাই উপরের চোয়াল তো নড়ে না, উপরের চোয়াল কখনোই নড়ে না। তো আমরা এখানে আলতো করে ধরে নিচের চোয়ালটা সারা জীবন স্বাভাবিক গঠন কাঠামো অনুযায়ী, আমাদের উপরের চোয়ালের দাঁত থাকে সামনের দিকে এবং নিচের চোয়ালের দাঁত থাকে পেছনের দিকে। আমরা এই জয়েন্টে হাত দিয়ে উল্টা কাজটি এখন করব। নিচের চোয়ালের দাঁতটা ঠেলে সামনে দিয়ে দেবো। একবার আমাকে খেয়াল করুন। সবাই করুন। অনেকে এই ব্যায়ামটা করতে গিয়ে ভুল করেন। কি ভুল?
এটি পান খাওয়ার মতো উপর আর নিচে করে ফেলেন, এইটা না, নিচের দাঁত, নিচের পাটির দাঁতটা বাইরে বের হয়ে আসতে হবে। এবং এই কাজটি করার সময় অবশ্যই এখানে হাত দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ফিক্সড হয়ে যাবে, খিল লেগে যেতে পারে, হসপিটালে নেওয়া লাগতে পারে। শুরুর দিকে এই জায়গাটায় আমরা একটু জয়েন্টে হাত রাখবো। এই চোয়ালের প্রথম ব্যায়াম, নিচের চোয়ালটা সামনে ঠেলে দিয়ে আবার স্বাভাবিক করা। সবাই করুন কয়েকবার। এরপরে আবারও জয়েন্টে হাত দিয়ে নিচের চোয়ালটা আমরা ডান বাম করব। দুইটা। এবং এটি এরকম না, সর্বোচ্চটুকু যতটুকু যায় তার থেকেও একটু বেশি। আমরা যতগুলো ব্যায়ামই করেছি সবগুলোই তাই, আমরা যতটুকু পারি তার থেকে একটু বেশি করতে হবে। ব্যায়াম মানেই তো তাই। আমি যতটুকু হাঁটতে পারি তার থেকে একটু বেশি হাঁটলে সেটি ব্যায়াম হবে, তাই না? তাই সর্বোচ্চটুকু করব। হ্যাঁ 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 হ্যাঁ, সর্বোচ্চটুকু, একদম যতটুকু যায় তার থেকে একটু বেশি। 2 নম্বর ব্যায়ামটি গেল চোয়ালের। এবার 3 নম্বর ব্যায়ামটি করব চোয়ালের। 3 নম্বর ব্যায়ামটি হচ্ছে, আমরা একটু বড় কাজি পেয়ারা ধরেন খাচ্ছি, কিন্তু সেটি কাঁচা, মুখে নেওয়ার পরে কিছুতেই কিছু করতে পারছি না, জোরে জোরে এদিকে কামড়াচ্ছি একবার, ওদিকে কামড়াচ্ছি একবার। চোয়ালের ব্যায়াম এটি, আমি একবার দেখাচ্ছি, খেয়াল করেন। একবার ডানে, একবার বামে, সর্বোচ্চ চাপ দিয়ে। যেটি কাজি পেয়ারা, কাঁচা পেয়ারা, সেটা আপনি খেতে পাচ্ছেন না, সর্বোচ্চ চাপ দিয়ে মুখটাকে সর্বোচ্চ হা করে ওকে চাপ দেন। দেখবেন আপনার এদিকের মাসেল সব ফ্রি হয়ে যাচ্ছে, যেটি কথা বলতে গেলে আমাদেরকে নানান বাধার মুখে ফেলে দেয়। চোয়ালের এই 3টি ব্যায়ামই যথেষ্ট, এর বেশি দরকার নেই। আমাদের একজন ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি নিয়মিত টেলিভিশনে টক শোতে যান এবং সাক্ষাৎকার দেন। তিনি যখন কথা বলেন তার চোয়ালটা খোলে না, একদমই খোলে না, অল্প একটু খোলে। আপনাদের আশেপাশেও এরকম অনেক মানুষ আছে যারা এই চোয়ালটা খোলে না। চোয়াল যারা অল্প খোলে তাদের কথাটা এরকম সংকীর্ণ হয়ে আসে। তো আমরা 3টি প্রত্যঙ্গের যে ব্যায়ামগুলো শিখেছি, ব্যায়ামগুলো আপনারা শুধু আজকের ক্লাসের জন্য এমনটি নয়, আপনাদের দৈনন্দিন জীবনের জন্য এটি হয়ে উঠতে হবে প্রত্যাহিক কাজ, যেটি বাচিক শিল্পী হতে আপনাকে ব্যাপকভাবে সহযোগিতা করবে। যারা বাচিক শিল্পী হতে চান না তারা ভাবছেন এটি না করলেই কি, করলেই কি। এটি বাচিক শিল্পীর বাইরেও এটির পর্যাপ্ত উপকারিতা আছে। এই ব্যায়ামগুলো যারা করবেন, আমার এখানে বেশ কয়েকজন ডাক্তারও আছেন, আপনারা জানেন, আপনার চেহারায় বয়স ধরে রাখতে বা বয়সের ছাপ না পড়তে এই ব্যায়ামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্ত চলাচল বাড়ে এবং বয়স হলে অনেকেই প্যারালাইজড হয়ে যায় না, যারা এই ব্যায়ামগুলো নিয়মিত করে তাদের শরীরের যাই হোক মুখের সক্ষমতা ধরে থাকার সম্ভাবনা বেশি এই ব্যায়ামগুলো যারা নিয়মিত করবেন। অর্থাৎ আপনার একাধারে মুখে, অর্থাৎ বয়সের ছাপ পড়ছে না, স্ক্রিনের জন্য যারা হাজার হাজার টাকা দেন, কসমেটিক এটা ওটা নানান মাধ্যমে, হ্যাঁ, তার থেকে অনেক উপকারী হতে পারে এই ব্যায়ামগুলো আপনার চেহারার ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য, বয়সের ছাপ না ফেলার জন্য, এবং রক্ত চলাচলের জন্য উপকারী। এবং আপনি পর্যাপ্ত কথা বলতে পারবেন এই ব্যায়ামগুলো করলে, এটি আমি আপনাদেরকে নিশ্চিত করছি। তাহলে আমরা ঠোঁট, চোয়াল এবং জিহ্বার ব্যায়াম শিখলাম। এই 3টি প্রত্যঙ্গের ব্যায়াম আপাতত আমরা প্রত্যেক দিন করব, আমাদের প্রতিদিনের তালিকায় যুক্ত হলো। স্বরতন্ত্রী ব্যায়ামটা আমরা পরে শিখব, অর্থাৎ স্বরচর্চা শিরোনামে একটি ক্লাস করব, যে ক্লাসের আমাদের কণ্ঠস্বরটাকে কিভাবে আরো শানিত করা যায়, আরো চকচকে করা যায়, সেটির জন্য আলাদা একটা ক্লাস হবে, একদম আলাদা। তো আজকে আমরা 3টি প্রত্যঙ্গের ব্যায়াম শিখলাম, এটি আপনাদের প্রত্যাহিক জীবনের অংশ হবে বলে আমি আশা রাখতে চাই, এবং আপনারা কেউ এই কাজটিতে ফাঁকি দেবেন না, এটা আমি প্রত্যাশা রাখি। বাক প্রস্তুতি পর্বে আমরা আজকে আপাতত এই পর্যন্তই। এবারে যাব আমরা ধ্বনি। এই যে ব্যায়ামগুলো শিখলাম,
এই ব্যায়ামগুলো আদৌ কোনো দরকার আছে কিনা, প্রয়োজন আছে কিনা আপনারা এখনই বুঝতে পারবেন, ঠিক এখন এই মুহূর্তেই। স্ক্রিনে তাকাবেন, আমরা স্বরবর্ণ, স্বরবর্ণ কতটি স্ক্রিন আমরা খেয়াল করি। আমরা সবাই জানি এটা স্বরবর্ণ 11টি, স্বরে অ, স্বরে আ, রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ রি, এ ওই ও ওম। এই 11টি হচ্ছে আমাদের স্বরবর্ণ। আর স্বরধ্বনি কয়টি আমরা জানি 7টি। এই ক্লাসটি যারা এখন আর শুরু করছে তাদেরকে অনুরোধ করছি, যারা স্বরবর্ণ স্বরধ্বনি সংক্রান্ত বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য অসংখ্য এমসিকিউ পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যায় না, এই ক্লাসটা করেন। প্রত্যেক পরীক্ষায় আপনার কমপক্ষে 1 থেকে 2টি প্রশ্ন কমন আসবে, যে 2টি প্রশ্নের জন্য উত্তর দিতে আর জীবনে কোনোদিন পড়ালেখা করা লাগবে না। স্বরবর্ণ স্বরধ্বনি আমরা যে অ্যাপ্রোচে এখন ক্লাসটা করছি, এটি শুধু উচ্চারণ নয়, আপনার জীবনে আর কোনোদিন এই চ্যাপ্টারটা পড়া লাগবে না বলে আমি মনে করি। আমরা আজকে এমনভাবে এই সেশনটা করতে চাই এবং করে থাকি। যারা পড়ে থাকেন স্বরধ্বনি কয়টি, স্বরবর্ণ কয়টি, এই যে মুখস্থ করেন, মুখস্থ করতে করতে মাথা খারাপ হয়ে যায়, এইটা করা লাগবে না। স্বরবর্ণ 11টি, এর মধ্যে স্বরধ্বনি 7টি, এটা আমরা সবাই জেনে এসেছি। এখন কেন স্বরবর্ণ 11টি আর স্বরধ্বনি 7টি হলো? আচ্ছা, প্রথম আসি বর্ণ এবং ধ্বনি। আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি কি, যেটি বর্ণিত হয়, যেটি লিখিত রূপ আছে সেটি বর্ণ, আর যেটি ধ্বনিত হয়, উচ্চারিত হয়, সেটি হচ্ছে ধ্বনি। অথচ আবার বলা হচ্ছে স্বরবর্ণ সবগুলোই নিজে নিজে উচ্চারিত হতে পারে, এই জন্যই স্বরবর্ণ। স্বরবর্ণের সংজ্ঞা কি সেখানে কিন্তু বলা হয়নি, যেগুলো নিজে নিজে লিখিত হতে পারে সেটি স্বরবর্ণ। স্বরবর্ণের সংজ্ঞাই বলা হচ্ছে যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে সেটি স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ 11টি স্বরধ্বনি হওয়ার কথা ছিল, যেহেতু সংজ্ঞায় আমরা পড়ে এসেছি ছোটবেলা থেকেই যে 11টি স্বরবর্ণ, তারা নিজে নিজে উচ্চারণ হয়, এই জন্য এটা স্বরবর্ণ। তাহলে আপনারা কি কখনো প্রশ্ন করেছেন নিজের কাছে, স্বরবর্ণ 11টি, তাহলে স্বরধ্বনি 7টি হবে কিসের জন্য? আমি তো সংজ্ঞাই বলছি যে যে অক্ষরগুলো নিজে নিজে উচ্চারিত হয় সে তাই স্বরবর্ণ, তাহলে 11টিই তো উচ্চারণ করা লাগবে, না হলে সে একা একা উচ্চারণ হবে কেন, সেগুলো আমরা পড়তে যাব কেন, শিখতে যাব কেন? এই প্রশ্ন আপনাদের আসতেই পারে মনে। হ্যাঁ, আমি মনে করি আসা উচিত। কিন্তু বাংলা ব্যাকরণে, বাংলা ভাষায় স্বরধ্বনি 7টি। কেন এইবার আসি, একটা একটা করে ব্যাখ্যায় আসি। আপনারা একটু স্ক্রিনে খেয়াল করবেন এবং আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই দীর্ঘ ই আসি। এই দীর্ঘ ইটা হ্রস্ব ই এর দীর্ঘায়িত রূপ, যে কারণে দীর্ঘ ই কখনো মৌলিক স্বরধ্বনি নয়। কেন নয়? যেটি হ্রস্ব ইর দীর্ঘায়িত রূপ, এজন্য এটি দীর্ঘ ই, এটির কোনো মৌলিকত্ব নাই। এর মৌলিকত্ব হচ্ছে হ্রস্ব ই, অর্থাৎ হ্রস্ব ই হচ্ছে স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি। দীর্ঘ ই কোনো মৌলিক স্বরধ্বনি নয়। একইভাবে দীর্ঘ উ, যেটি হ্রস্বকারের দীর্ঘায়িত রূপ, যে কারণে এটির কোনো মৌলিকত্ব নাই, এটি স্বরধ্বনি নয়, মৌলিক স্বরধ্বনি নয়। এরপরে রি, রি আদৌ এটা স্বরবর্ণ কিনা এটি নিয়ে আমাদের ব্যাকরণবিদদের মধ্যে মহা ঝামেলা আছে দীর্ঘদিন। আমরা যারা এই কর্মশালায় একটু সিনিয়র, আমার বয়সী বা আমার চেয়ে একটু বড়, তারা লি নামের একটি অক্ষর আমরা ছোটবেলায় পেয়েছিলাম, নয়ের মতো করে, নয়। অঙ্কে বাংলায় যে 9টা লেখে, 9, সেটির মতো একটি অক্ষর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। ব্যাকরণবিদদের মধ্যে অনেকে এটির পক্ষে যে এই রিকারটা বাংলা বর্ণমালা থেকে ফেলে দিতে হবে, কারণ এটি সংজ্ঞা রি এর উচ্চারণে র লাগে, হ্রস্বই লাগে, তাহলে এটি কি করে স্বরবর্ণ হয় বা স্বরধ্বনি হয়? এই প্রশ্ন ব্যাকরণবিদদের মধ্যেও দীর্ঘদিন ধরে এটি নিয়ে বাংলা একাডেমি চালাচালি করে আসছে, যেটির সমাধান কি। হয়তো ভবিষ্যতে যেমন লি উঠে গেছে, রি লি আমরা পড়তাম ছোটবেলায়, এমনি করে রিটাও কোনো একদিন উঠে যেতে পারে। এটি মৌলিক স্বরধ্বনি নয়। এবার আসেন ওই, ওই যে অক্ষরটি আমরা উচ্চারণ করে থাকি, সেটি ও এবং ই, এই দুটি অক্ষরের যোগে অর্থাৎ যৌগিকভাবে হয় ওই। এটি মৌলিক স্বরধ্বনি নয়, এটি যৌগিক স্বরধ্বনি। ওইটা যৌগিক স্বরধ্বনি। এবার আসি ও।
ঔষাধলায় আমরা পড়ে থাকি ঔ, যেটি ও এবং উ এ দুটি যুক্ত হয়ে তৈরি হয় ঔ। এটিও যৌগিক স্বরধ্বনি, এটিও মৌলিক স্বরধ্বনি নয়। তাহলে আমরা এখানে কি সমাধানে আসলাম? হ্যাঁ, দেখেন এখান থেকে কতগুলো এমসিকিউ আপনাদের আসে যে নিচের কোন দুটি অক্ষর যৌগিক স্বরধ্বনি। এই প্রশ্ন বিসিএস এ বহুবার আসে, হ্যাঁ, নানান মাধ্যমে আসে। এইভাবে এরকম প্রশ্ন আছে, নিচের কোনটি স্বরধ্বনি, নিচের কোনটি স্বরধ্বনি নয়। এই প্রশ্ন কিন্তু বহু আসে। শুধু এই ব্যাখ্যাটা মনে রাখলে অসংখ্য প্রশ্ন সারা রাত জেগে জেগে আপনার মুখস্থ করার দরকার নেই। এটির ব্যাখ্যাটা যদি আপনি মাথায় রাখেন, আপনার মাথায় একবার এসে যায় যে এটি মৌলিক, এটি মৌলিক না। তার মানে কি দাঁড়ালো? এখান থেকে রস্যই জায়গা থেকে দীর্ঘই বাদ হলো, দীর্ঘ বাদ হলো, রি বাদ হলো, ওই বাদ হলো, ও বাদ হলো। তাহলে আসেন, বাদ হলো কটি? স্বরবর্ণ 11টি থেকে বাদ হয়ে গেল 1 2 3 4 5। এই 5টি বাদ হয়ে গেল। বাদ হয়ে গেলে আমার স্বরধ্বনি থাকছে কয়টি? স্বরবর্ণ থেকে যখন 5টি বাদ হয়ে যাচ্ছে, আমার স্বরধ্বনি থেকে যাচ্ছে 6টি। কিন্তু ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি স্বরধ্বনি কয়টি? 7টি। এবং সেটি পড়তে পড়তে পাগল হয়ে গেছে ক্লাস 7 থেকে 6 থেকে। মুখস্থ করতে করতে 7টি স্বরধ্বনি অ, আ, ই, উ, এ এভাবে মুখস্থ করতে করতে মাথা আমাদের খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এবং এটি আমাদের শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। পড়ো আর মুখস্থ করো, সারা রাত জাগো, মাথা ব্যথা বানাও। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় বৈশিষ্ট্য। এই ব্যাখ্যাটি আমরা ছোটবেলা থেকে সাধারণত শিখে আসি নাই। এবার আসেন, তাহলে 7টি হলো কিভাবে? 7 নম্বর যে স্বরধ্বনিটি সেটি হচ্ছে এ, যেটির কোনো লিখিত রূপ আমাদের বাংলা ভাষায় নেই, ব্যাকরণে নেই, কিন্তু এটি সারাদিন আমরা উচ্চারণ করি। যেমন খেলা, বেলা, মেলা, এগুলো উচ্চারণ করতে এ লাগছে। এ, যে এ ছাড়া আমরা কথা বলতে পারবো না, একটি বাক্য করতে পারবো না, মেলায় যেতে পারবো না, খেলা করতে পারবো না, কোনোটিই করতে পারবো না, অসম্ভব। যদি এই এ ধ্বনিটি আমরা শুধু ফেলে দিই, অথচ এই এ ধ্বনির কোনো চিহ্ন, লিখিত কোনো রূপ, বৈধতা স্বরবর্ণে নাই, আমাদের বাংলা অক্ষরে নাই। এটি শুধু ধ্বনিতেই, হ্যাঁ, যেটি বর্ণমালায় এর কোনো ঠাঁই হয় নাই। এই হচ্ছে 7টি স্বরধ্বনি। তার মানে সরাসরি উচ্চারিত হয়, আসলে আমরা যে বর্ণনা ব্যাখ্যা পড়েছিলাম যে কারো সহযোগিতা ছাড়া যে অক্ষরগুলো উচ্চারিত হয় সেটি স্বরবর্ণ। এই শর্ত শুধুমাত্র এই 7টাই, বাংলা ব্যাকরণে এই 7টা অক্ষরই সেই শর্ত পূরণ করে যে এই 7টি স্বরধ্বনি কারোর সহযোগিতা ছাড়াও নিজে নিজে উচ্চারিত হয়। এবারে দীর্ঘই রস্যই সহযোগিতা ছাড়া উচ্চারিত হতে পারে না। রি উচ্চারণ হতে র লাগে, ই লাগে, প্রত্যেকটাই কারো না কারো সাহায্য লাগেও উচ্চারিত হতে পারে না। তবু আমরা ছোটবেলা থেকে এই সংজ্ঞায় পড়ে এসেছি এবং আমৃত্যু হয়তো এই সংজ্ঞায় আমাদের পড়ে যেতে হবে এবং পড়িয়ে যেতে হবে যে যে অক্ষর নিজে নিজেই উচ্চারিত হয় সেটিই স্বরবর্ণ। হ্যাঁ, কিন্তু বেলা শেষে এই 7টি হচ্ছে নিজে নিজে উচ্চারিত হয়। এর বাইরে আর বাংলা বর্ণমালায়, বাংলা ব্যাকরণে আর কোনো অক্ষর নিজে নিজে উচ্চারিত হতে পারে না। তাহলে আমরা 7টি ধ্বনি পেয়ে গেলাম। এত কথার আলোচনা, মুখ্য বিষয় হচ্ছে যে 7টা কথা বলা লাগে ধ্বনি, এই 7টা বাংলা উচ্চারণের মূল বুনিয়াদ, মূল শক্তি, মূল হাতিয়ার। এই 7টি ছাড়া আমরা ঠিকঠাক মতো কথা বলতে পারবো না। অসম্ভব, 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 অসম্ভব। আমাদের যত আঞ্চলিক সমস্যা আছে, এই 7টা কেন্দ্রিক সমস্যা তার মধ্যে বৃহৎ। যে 7টা ধ্বনি আমাদের মাঝে এখন দেখতে পাচ্ছেন, এই 7টি কেন্দ্রিক প্রবলেম অসংখ্য অঞ্চলে ভরা। যেমন ময়মনসিংহ এবং মানিকগঞ্জের মানুষ কেউ ও বলতে পারে না, প্রায় কেউই ও বলতে পারে না, সব উ বলে। এই নানান ঝামেলা আছে। তাহলে আমরা এখন স্বরধ্বনিটা, এই যে 7টি মৌলিক স্বরধ্বনি সম্পর্কে জানলাম, এই 7টি স্বরধ্বনির উচ্চারণ শিখব। স্বরধ্বনি অনুশীলনে আমরা যাচ্ছি। যে যেখানে বসে আছেন প্রাণ খুলে, গলা ছেড়ে আমার সাথে বলবেন যে এটি লেখা আছে সেটি ও, 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 ও। সবাই 10 বার শুধু ও, 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 ও,
এবার আসেন ও আ, ও আ, অ, ও আ, ও আ, ও আ। 10 বার করে ফেলি যে যেখানে বসে আছি। তারপরে করব ও আ ই, ও আ ই। আচ্ছা, আমি যে কাজগুলো করছি সেটি ছোটবেলার মতো করে কেউ করলে হবে না, যে ও আ ই, ও আ ই, তা না। সর্বোচ্চ ঠোঁটটুকু খুলে যে ব্যায়ামগুলো আমরা করছিলাম সেটির যথাযথ প্রয়োগ সহ করে আমরা বলবো ও আ ই, ও আ ই। 10 বার। এই 3 লাইন আমরা এখন একসাথে করব, যে 3 লাইন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সেটটা আমরা একসাথে করব, আমি একবার দেখিয়ে দিচ্ছি। ও আ ই, ও আ ই, উ ই উ, ও আ ই, ও আ ই, উ ই উ। একসাথে 10 বার করব। এইবার আরো একটি লাইন যুক্ত হচ্ছে, দেখেন। ও আ ই, ও আ ই, উ ই উ, এ এ অ ও। এইটা পুরোটা একসাথে করব, তালে তালে, ছন্দে ছন্দে। এটা একটু লিখে নেই সবাই। এইটা আমাদের আজকে জুমে সবার কাছ থেকে শুনবো। কেন শুনবো? এই উচ্চারণগুলোর কারণেই আমরা অসংখ্য উচ্চারণ প্রতিদিন ভুল করি। যে কারণে আমাদের প্রথম কাজ হবে এই উচ্চারণগুলো ঠিকঠাক মতো শিখে নেয়া, এই ধ্বনিগুলো ঠিকঠাক মতো শিখে নেয়া। তা না হলে পরে যতই জ্ঞানগর্ভক লেকচার দেয়া হোক, ক্লাস করা হোক, লাভ হবে না। তাই আমরা এই ধ্বনিগুলো ঠিকঠাক মতো শিখব। আমি আরেকবার বলছি, খেয়াল করেন। ও আ ই, ও আ ই, উ ই উ, এ এ অ ও, ও আ ই, ও আ ই, উ ই উ, এ এ অ ও। আশা করি আপনারা এটি লিখে নিয়েছেন। এটি একটু সবাই লিখে নেন কষ্ট করে। এটি জুমে করতে হবে। আমরা 10 মিনিট বিরতি দিয়ে প্রত্যেকের কাছে শুনবো। জুমে যখন যুক্ত হবো দেখবেন কেউ ও রে উ বলে, কেউ এ রে এ বলে, এ রে ই বলে, ও রে ও বলে। এই প্রবণতা আমাদের অনেকের আছে, এবং এইটা যারা ভুল করে এটি কিন্তু ভাববার সুযোগ নেই যে এটা আবার তারা ব্যক্তিগত জীবনে সঠিক করে। এই উচ্চারণ যারা ভুল করে তারা এই উচ্চারণ ভুলেই সব কথা বলে সব জায়গায়। এটা শতভাগ নিশ্চিত করছে আমি আপনাদেরকে। সুতরাং এটি আমাদের ঠিক না করলে এর পরে আর আগানো যাবে না। এবং এইগুলো করতে গিয়ে আপনারা খেয়াল করেন যে যে ব্যায়ামগুলো করেছি সেগুলো কতটা প্রয়োজন। এখন দেখেন, ও আ ই, ই ই ই বলতে গেলে আপনার ওই যে যে ব্যায়ামটা আমরা শিখেছিলাম কি, এই ছাড়ানো ই, এটা ইটাকে আপনি ছোট করে করতে পারেন, ই হবে না উচ্চারণ। এই আমরা ছোটবেলায় পড়ছি সরে আ রস্যই দীর্ঘই রস্যু, কোনো উচ্চারণ শিখি নাই, শুধু বর্ণটা শিখেছি, যেটি দিয়ে লেখা যায়, সুন্দর কথা বলা যায় না। তাহলে এটির দিকে আমরা একটু খেয়াল রাখি। আমি আরেকবার বলছি, খেয়াল করেন। এবং স্বরধ্বনি খুব বলিষ্ঠ, প্রাণ সহ উচ্চারণ করতে হবে, শতভাগ প্রাণ, যার কোনো প্রাণের ঘাটতি থাকবে না। ঠিক আছে? ও আ ই, ও আ ই, উ ই উ, এ এ অ ও, ও আ ই, ও আ ই, উ ই উ, এ এ অ ও। আমরা মাঝে 10 মিনিট একটা বিরতি দেব, যে বিরতিতে আপনারা এটা অনেকবার করবেন, করে জুমে যুক্ত হবেন সবাই। জুমের লিঙ্কটা আপনাদের যে গ্রুপে ক্লাস হচ্ছে সেখানে পোস্ট করে দেয়া হবে, এবং আপনারা যে মেসেঞ্জার গ্রুপে সবাই যুক্ত হয়েছেন সেই মেসেঞ্জার গ্রুপেও দেয়া হবে। হ্যাঁ, আইডি পাসওয়ার্ড সহ সেখানে ঢুকলেই ক্লাসে ঢোকা যাবে, সরাসরি পেয়ে যাবেন বিরতির শেষে।
আমরা আজকের মূল আলোচনা এখানেই শেষ করব, জুমে যাব এরপরে। এখন যদি আপনাদের ক্লাস সংক্রান্ত, আজকের ক্লাস সংক্রান্ত বা ক্লাসের বাইরেও যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে, দয়া করে মন্তব্যের ঘরে লিখে ফেলবেন। হ্যাঁ, একজন লিখেছে 38তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ছিল বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি। হ্যাঁ, আজকের এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবে, যে কোনো পরীক্ষা, বিসিএস, ব্যাংক, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন, যেখানে বলেন। এটি যদি ঠিকঠাক মতো আপনি জেনে রাখেন, আজকের ক্লাসটা যদি মন দিয়ে করে থাকেন, এটা আর পড়তে হবে না কোনোদিন। জিভ কেটে যায় প্রথম দিন একটু কষ্ট হতেই পারে সবার, অনেকের হচ্ছে না, অনেকের এটি হচ্ছে না, সেটি হন উপায়গুলো বলে দিলাম, যেটি আস্তে আস্তে করতে হবে, তারপরে হবে, না হওয়ার কিছুই নেই। অনেক কষ্ট হচ্ছে, প্রথম দিন একটু কষ্ট হবে, কালকে করবেন, কালকে আরেকটু কষ্ট কম হবে, পরশুদিন আরেকটু কষ্ট কম হবে, তারপরের দিন থেকে কষ্ট হবে না, এবং তারপরের দিন মনে হবে আমি শুধু কথা বলি কথা বলি কথা বলি। অর্থাৎ আপনাকে পর্যাপ্ত কথা বলতে আপনার ঠোঁট, চোয়াল, মুখ, হ্যাঁ, মগজ সবাই হেল্প করবে, যে আপনি কথা বলেন কথা বলেন কথা বলেন, তাই না? ওয়ান ডে ম্যাচ সারাদিন খেলতে হবে। এই খেলোয়াড়রা সারাদিন কি করে খেলে কোনোদিন ভেবেছেন? যে একটা প্লেয়ার সারাদিন অবিরাম কি করে খেলে? আরে ভাই, কি এটা মানুষ না অন্য জড়বস্তু, অন্য কিছু, তাই না? ওরা এই ব্যায়ামগুলো করে করে এই সক্ষমতা অর্জন করে। একজন আর যে 8 ঘন্টা কথা বলে, কি রে ভাই, সম্ভব? তাই না? একজন লেকচারার সারাদিন লেকচার দেয়, 6টা ক্লাস নেয়, কিভাবে সম্ভব? এর মূল হাতিয়ার এই ব্যায়ামগুলো। আমরা যদি এইগুলো সততার সাথে প্রাণ দিয়ে করি, তাহলে হ্যাঁ, আম্মু ভয় পাচ্ছে ব্যায়াম করা দেখে। আচ্ছা, ঠিক আছে, কারোর কোনো মন্তব্য দেখতে পাচ্ছি না আমি, ক্লাস সংক্রান্ত কোনো মন্তব্য। এইটা কয়বার করব ভাই? চোয়ালে প্রচুর ব্যথা পাচ্ছি। হ্যাঁ, প্রথম দিন একটু ব্যথা হবে। চোয়ালের ব্যায়াম আবার শিখতে চাই। চোয়ালের ব্যায়াম এই ভিডিওটা দেয়া থাকবে, যাদের যে কোনোটা নিয়ে কনফিউশন, পুরো ওই ব্যায়ামের চ্যাপ্টারটা আমি যেখানে করিয়েছি ওগুলো আবার দেখে নেবেন, টেনে টেনে হয়ে গেল। আমি পেজে নক করেছিলাম কিন্তু রোল পাইনি, দয়া করে আবার নক করবেন, আজকে আমি বলবো অফিসে। আমি আজকে বলে দিচ্ছি ক্লাস শেষেই, আপনারা একবার একটু নক করবেন, এবং কেউ যদি ইনফরমেশন না দিয়ে থাকেন, যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সেটা দিয়ে দেবেন। মুখের আরও ব্যায়াম শিখতে চাই, আপাতত বাচিক শিল্পী হওয়ার জন্য যে ব্যায়ামগুলো দেওয়া হয়েছে এগুলোই যথেষ্ট, এগুলোই নিয়মিত করুন, আরও চিন্তা পড়ে। স্যার কোনো বই সাজেস্ট করবেন? কেন বই সাজেস্ট করবো? আজই আমরা যে কাজে আছি সে কাজগুলো করি, আমরা কথা বলা শিখতে চাচ্ছি। পৃথিবীর সমস্ত বই জ্ঞানের আধার, আপনি পড়তেই পারেন। কোন কাজে বই পড়বেন সেটি হচ্ছে আলাদা বিষয়, আমরা বই পরে বলবো, কিন্তু এখন যে কাজে থাকবো সেটি হচ্ছে অনুশীলন, শুধুই অনুশীলন। আচ্ছা, এইটা কয়বার করবো কেউ একজন জানতে চেয়েছেন। এটি আমি প্রত্যেকটা কাজ সকালে 10 বার করে করেন, সকল ব্যায়াম সহ এটিও যদি আপনি 10 বার করে করেন, আপনার যেমন অক্ষরগুলো সুন্দর পরিপুষ্ট হয়ে উঠবে। এইগুলো যার হবে না, তার কোনোদিন বাংলা উচ্চারণ, বাংলা পড়া, সংবাদ বলেন, অনুষ্ঠান উপস্থাপনা বলেন, যে কোনো কথা বলাই হবে, সেটিতে প্রাণ থাকবে না। এইখানে যার প্রাণের ঘাটতি আছে, এটি হচ্ছে প্রাণের মৌলিক হাতিয়ার, মূল বুনিয়াদ, মূল ভিত্তি। এটি যাদের থাকবে না, কোনোভাবেই তারা বাংলায় সুন্দর কথা বলতে পারবে, এটি অসম্ভব, অসম্ভব এবং অসম্ভব। আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। ডাবল সাউন্ড আসছে স্যার, আপনার নেটওয়ার্কের সমস্যা স্যার। আমার এখান থেকে ডাবল সাউন্ড আসার কথা না, সেটি নেটওয়ার্ক সংক্রান্ত কোনো জটিলতা হলে হয়ে যায়। তাহলে আমরা জুমে যুক্ত হচ্ছি, জুমের লিঙ্কটা আবারও বলছি, এই গ্রুপে পোস্ট আকারে দেওয়া হবে, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে। মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে যাবেন, এর পরের ক্লাস থেকে মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে। আর জুমে যুক্ত হওয়ার কয়েকটি শর্ত বলে রাখি। জুমে যুক্ত হওয়া মাত্রই নিজ দায়িত্বে অডিওটা মিউট করে দিতে হবে, ভিডিওটা কেউ আনমিউট রাখবেন না।
কেউ যদি ভিডিও আনমিউট রাখতে চান তিনি দয়া করে জুমে যুক্ত হবেন না। জুমে যুক্ত হওয়া মানে ক্লাসে যুক্ত হওয়া, এবং ক্লাসে থাকা মানে আপনাকে আমি দেখতে চাই। যে নিজেকে দেখাতে চান না তিনি ক্লাসে যুক্ত হবেন না, দয়া করে ক্লাসে লাইভ থাকতে হবে। এবং অডিওটা নিজ দায়িত্ব সবাইকে মিউট রাখতে হবে। একাধিক মানুষ, এটিকে নষ্ট করা যাবে না। আর পরিচিতি পর্ব নিয়েও আমি ক্যামেরা কি ব্যবহার জুমে আরেকটু আপনাদের দেখাবো প্রয়োজনে, যে কিভাবে আপনারা জুমের আপনাদের পরিচিতি পর্ব বা এর পরের যে ভিডিওগুলো হবে, এর পরের যে অনুশীলনগুলো আমরা পরীক্ষা দেব, সেগুলো আমরা কিভাবে করবো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এছাড়াও কোর্স নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটিও জুমে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এটা বলার পরে যদি কারোর কোনো কথা থাকে যে আমি একটু কথা বলতে চাই, একটা প্রশ্ন করতে চাই, করতে পারবেন নিঃসন্দেহে। 20টি ক্লাস কি ধরবেন? 20টি ক্লাস কি ধরবো মানে 20টি ক্লাস কিভাবে ধরবেন? প্রতিদিন 2টি করে ক্লাস হয় আপনাদের, 2 ঘন্টা, প্রতি ক্লাসের ব্যাপ্তি 1 ঘন্টা। এই 10 দিনে মোট 20টি ক্লাস হবে। এটা আগেই বোঝার কথা, অনেকেই প্রশ্ন করেছিলেন অফিসে যে 2 ঘন্টা বলা হচ্ছে, ক্লাসের ব্যাপ্তি 1 ঘন্টা, 2 ঘন্টা তাহলে কেন 2টি ক্লাস একসাথে? তো ঠিক আছে, এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে 15, 8টা 15। আমরা বিরতিতে যাব 10 মিনিট। এই 10 মিনিট কিন্তু আপনার ওয়াশরুমে যাওয়ার জন্য না, শর্ট ফিল্ম দেখার জন্য না, মা বাবার সাথে আড্ডা দেওয়ার জন্য না। এই 10 মিনিট এইটা আপনি জোরে জোরে শব্দ করে করতে হবে। আমরা ঠিক 25-এ জুম লিঙ্কটা দিচ্ছি এবং যুক্ত হচ্ছি। দেখা হচ্ছে জুমে। ধন্যবাদ সবাইকে।